আসসালামু আলাইকুম। বৃত্তের প্রথম ক্লাসে সবাইকে স্বাগতম। প্রথমে সবাই একটু কমেন্টস করে জানান আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা এবং বোর্ডের লেখা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। যদি আমার কথা স্পষ্ট শুনে থাকেন এবং বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন তাহলে সবাই একটু কমেন্টস করেন অল ক্লিয়ার। আমার কথা যদি স্পষ্ট শুনে থাকেন এবং বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন তাহলে সবাই একটু কমেন্টস করেন অল ক্লিয়ার। আচ্ছা, সবাই যেহেতু অল ক্লিয়ার লিখছেন তাহলে আমি একটু পড়ানো শুরু করি। আচ্ছা, আজকে আমরা বৃত্তের ক্লাস নেব। বৃত্তের খুবই ইম্পর্টেন্ট ক্লাস। সবাই একটু মনোযোগ সহকারে বিষয়গুলো বোঝার চেষ্টা করবেন। যদি বোঝেন তাহলে এগুলো একদম ইজি, না বুঝলে এগুলো অনেক বেশি কঠিন। আর বৃত্তটা আমি পড়ানোর পর কিছু ঘোষণা দেবো, যেহেতু একটা প্রিলিশ সার্কুলার চলে আসছে এবং পরীক্ষার সম্ভাব্য তারিখটা একটু আগে ঘোষণা করা হয়েছে। বলা হচ্ছে মার্চের শুরুতে নাকি পিলি হতে পারে। সেক্ষেত্রে আমাদের ভবিষ্যতের স্ট্র্যাটেজি কি হবে আমি সেটাও একটু ব্রিফ করে দেবো। মানে পাটিগণিতটা আমি ঠিক কবে থেকে পড়ানো শুরু করবো আমি আজকেই ক্লাস এটা বলে দেবো। আচ্ছা, তাহলে আমি একটু ভাই পড়ানো শুরু করি। আজকের পড়া খুবই অল্প পড়া, বুঝতে পারলে এগুলো একদম পানি, আর না বুঝতে পারলে ঝামেলা। সুতরাং সবাই একটু মনোযোগ দেন। আমার মনে হয় না খুব বেশি একটা সময় আজকে লাগবে। একটু ঠান্ডা মাথায় আমরা বিষয়গুলো বোঝার চেষ্টা করি। প্রথমে আমরা টাইপ 1-এ শিখবো কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণের সম্পর্ক। কেন্দ্রস্থ কোণ আর একটা বৃত্তস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ আর একটা বৃত্তস্থ কোণ। আচ্ছা, কেন্দ্রস্থ কোণ আর একটা বৃত্তস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। সম্পর্কটা কি? কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এটা মনে রাখা যাবে? আচ্ছা, মনে রাখলাম। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। বৃত্তস্থ কোণের আরেকটা নাম পরিধিস্থ কোণ। আচ্ছা, তাহলে বিষয়টা কি দাঁড়ালো? কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, বৃত্তস্থ কোণের আরেকটা নাম এটা। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, বিষয়টা একটু আমরা বুঝি। এই হলো আমাদের একটা বৃত্ত। আচ্ছা, বৃত্ত এই হলো আমার একটা বৃত্তের কেন্দ্র। আচ্ছা, তাহলে এই কেন্দ্রে যেই কোণটা উৎপন্ন হবে, এই যে আমরা একটা বৃত্ত নিলাম, এই বৃত্তের ভিতরে আমি এটা আমার কেন্দ্র। এই ওতে যেই কোণটা উৎপন্ন হবে এটাই কি আমার কেন্দ্রস্থ কোণ? ওতে যেই কোণটা উৎপন্ন হবে সেটাই কি আমার কেন্দ্রস্থ কোণ? তাহলে কেন্দ্রস্থ কোণ কি? কোণ এওবি। তাহলে আমার কেন্দ্রস্থ কোণ কি? কোণ এওবি। তাহলে কেন্দ্রে যেই কোণটা উৎপন্ন হবে সেটাই কি আমার কেন্দ্রস্থ কোণ। আর আমরা পিথাগোরাসের উপপাদ্যের প্রয়োগে পরিধি শিখছিলাম। তাহলে এইটা পরিধিতে যেই কোণটা উৎপন্ন হবে, পরিধিতে যেই কোণটা উৎপন্ন হবে সেটার নামই কি? পরিধিস্থিত কোণ বা বৃত্তস্থ কোণ। এই ছবিটাও কিন্তু জানতে হবে, কারণ পরীক্ষা আপনার সাথে অনেক রকমের খেলা খেলতে পারে। তাহলে আমরা কি শিখলাম? কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আচ্ছা, তাহলে এই যে কেন্দ্রে যে কোণ উৎপন্ন হবে সেটা আপনার কেন্দ্রস্থ কোণ, আর এই পরিধিতে যে কোণটা উৎপন্ন হবে সেটা কি? পরিধিস্থিত কোণ বা বৃত্তস্থ কোণ। আচ্ছা, এখন এই কেন্দ্রস্থ কোণ সমান 2 ইন্টু বৃত্তস্থ বা পরিধিস্থিত কোণ। এটা চাইলে তো এরকম লেখা যায়, বৃত্তস্থ কোণ সমান হাফ ইন্টু কেন্দ্রস্থ কোণ, হাফ ইন্টু কেন্দ্রস্থ কোণ। সবাইকে আমার কথা বুঝছেন? তাহলে পরীক্ষা আপনাকে কেন্দ্রস্থ কোণ দিয়ে বৃত্তস্থ কোণ বের করতে বলতে পারে, বৃত্তস্থ কোণ দিয়ে কেন্দ্রস্থ কোণ বের করতে বলতে পারে। যেমন আমরা একটু দেখি, যদি ললিপপ টাইপ এক্সাম্পল দেয় তাহলে দিবে এক্সাম্পল নাম্বার 5। 5-এ কি বলছে? একই চাপের উপর দ্বন্দ্বমান পরিধিস্থ কোণের মান, পরিধিস্থ কোণের মান 40 ডিগ্রি হলে কেন্দ্রস্থ কোণের মান কত? কেন্দ্রস্থ কোণ কত? যদি আপনাকে ললিপপ টাইপ কোশ্চেন দেয় তাহলে বলবে পরিধিস্থিত কোণ বা বৃত্তস্থ কোণ 40 ডিগ্রি হলে কেন্দ্রস্থ কোণ কত? আপনি শিখছেন কি? কেন্দ্রস্থ কোণ সমান কি? 2 ইন্টু বৃত্তস্থ কোণ। তাহলে কেন্দ্রস্থ কোণ সমান যদি 2 ইন্টু বৃত্তস্থ কোণ হয়, তাহলে এখানে আমরা যদি মান বসাই 2 ইন্টু বৃত্তস্থ বা পরিধিস্থ কোণের মান কত? 40 ডিগ্রি। তাহলে অ্যান্সার কত? 80 ডিগ্রি। তাহলে আপনারা যদি এই টাইপের ললিপপ কোশ্চেন দেয় যে কেন্দ্রস্থ কোণ দিছে দিয়া বৃত্তস্থ কোণ বের করতে বসে, বা বৃত্তস্থ কোণ দিয়া কেন্দ্রস্থ কোণ বের করতে বসে, আমরা সবাই পারবো। কিন্তু এখন প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে। এখন আর এত ললিপপ কোশ্চেন দেয় না। এখন যদি এই কোশ্চেনটাকে
একটু কঠিন করে, আর অনেক কঠিন করলে কি হবে সেটা আমি টাইপ 2 পড়ানোর পর দেখাচ্ছি। যদি কোশ্চেনটাকে একটু কঠিন করে তাহলে জাস্ট করবে কি, কাহিনীটা একটু ঘুরিয়ে দিবে কিভাবে, এরকম দিয়া বলবে কোন এসিবি সমান সমান 40 ডিগ্রি হলে কোন এওবি ইজ ইকুয়াল টু হোয়াট। যে কোশ্চেনটা একটু ঘুরিয়ে দেয় তাহলে বলবে কি কোন এসিবি সমান সমান 40 ডিগ্রি হলে কোন এওবি ইজ ইকুয়াল টু হোয়াট। মানে কি, যদি ললিপপ কোশ্চেন দেয় তাহলে হয় কেন্দ্রস্থ কোণের নাম মান দিয়ে বলবে বৃত্তস্থ কোণ বের করতে, অথবা বৃত্তস্থ কোণের মান দিয়ে বলবে কেন্দ্রস্থ কোণের মান বের করতে। যদি একটু ঘুরে দেয় তাহলে আপনার বলছে কোন এসিবি সমান সমান 40 ডিগ্রি, কোন এসিবি মানে কি এইটা, তার মানে এই জায়গায় কিন্তু বৃত্তস্থ বা পরিধিস্থিত কোণ দিয়া কোন এওবি মানে কি কেন্দ্রস্থ কোণ বের করতে বলছে। তার মানে আপনাকে সরাসরি না দিয়া একটু ছবি আকারে দিল, মানে ছবি আকারে দিলে তার এরকম লিখবে না, তখন প্রশ্নটা হবে এরকম, যে এইটা হচ্ছে 40 ডিগ্রি হলে এইটা ইজ ইকুয়াল টু হোয়াট। তাহলে এটা যেহেতু 40 ডিগ্রি মানে কি এটা হচ্ছে কেন্দ্রস্থ পরিধিস্থিত কোণ, তাহলে কেন্দ্রস্থ কোণ কি, এটা দ্বিগুণ, তার মানে 80 ডিগ্রি কোণ। সবাইকে আমার কথা বুঝতে পারছেন? আর এগুলো থেকে যদি আরো অনেক কঠিন কোশ্চেন হয় সেটা আমি যখন টাইপ 2 পড়াবো তারপর দেখাচ্ছি। আর আরেকটা থিওরি সবাই জানতে হবে, বৃত্তের একই চাপের উপর দ্বন্দ্বায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান। বৃত্তের একই চাপের উপর দ্বন্দ্বায়মান কোন কোণগুলো পরস্পর সমান, বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান। এটা একটু মনে রাখতে হবে। মনে কি রাখা যাবে? যদি মনে রাখা যায় তাহলে সবাই একটু ফিডব্যাক দেন, টাইপ 1 ডান। সবাই একটু তাহলে ফিডব্যাক দেন, টাইপ 1 ডান। আচ্ছা, আমরা খেলা নিয়ে একটু পরে আলোচনা করি, আগে একটু বৃত্তটা পড়ি, তারপর আবার আমরা খেলাতে ব্যাক করবো, ঠিক আছে? পড়ার সময় পড়া, খেলার সময় খেলা। খেলা হবে রাত্র 1টায়। তার মানে আমাদের এখন টার্গেট হচ্ছে প্রথমে ম্যাথ ক্লাসটা করব, করার পর একটু ফ্রেশ হব, হইয়া যা পড়াইছে রাখবে সেটা শেষ করব, কইরা 12:30টার সময় যারা আর্জেন্টিনা করি তারা আর্জেন্টিনার পক্ষে একটু ফেসবুকে স্ট্যাটাস দিয়ে মাতামাতি করে খেলা দেখতে বসবো, যারা ব্রাজিল করি তারা আর্জেন্টিনার পক্ষে 2-1টা স্ট্যাটাস দিয়া খেলা দেখতে বসবো। এটার নাম হচ্ছে স্মার্ট ক্যান্ডিডেট, যে সে পড়াশোনাও করতেছে খেলাও দেখতেছে। এখন আমি তো আর্জেন্টিনার মোটামুটি ডাইহার্ট ফ্যান, প্রচুর ব্রাজিলের পচে পোস্টার দেই, আমি কি আর কোনো কাজ করি না? আমি কি সারাদিন শুধু এগুলোই করি? সবই করতে হবে, পড়াটা মূল আপনার। কারণ আপনি যদি পড়াশোনা না করেন আপনার খেলা কে দেখবে? বিশ্বকাপ তো ডিসেম্বরের 18 তারিখ শেষ, কিন্তু আপনার খেলা কে দেখবে? আচ্ছা, আমি আগেই বলে দিচ্ছি, বৃত্তে আমি যা পড়াবো সব হচ্ছে ইম্পর্টেন্ট টু নো। পুরো বৃত্তের শীটটা হচ্ছে ইম্পর্টেন্ট টু নো, ঠিক আছে? এই জন্য আলাদা করে বলতেছি না, সবগুলো টাইপই হচ্ছে ইম্পর্টেন্ট টু নো। আচ্ছা, এবার আসেন টাইপ 2। টাইপ 2 আমি একটা ছবি আঁকে বিষয়টা বুঝিয়ে দিতেছি। আচ্ছা, টাইপ 2 বিষয়গুলো বোঝেন ভাই। আমি এখন যা পড়াচ্ছি এগুলো খুব ললিপপ, এত সোজা কোশ্চেন এখন আসে না। এই জিনিসগুলো বুঝলে কঠিন জিনিস কিভাবে পারবেন সেটা আমি দেখাই দিতেছি, সবাই একটু মনোযোগ দেন। টাইপ 2 আমরা প্রথমে একটা থিওরি পড়লাম। থিওরিটা হচ্ছে কি, বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ বা বৃত্তস্থ চতুর্ভুজ। বৃত্তস্থ চতুর্ভুজ এই জিনিসটা আমরা একটু বুঝবো। বৃত্তস্থ চতুর্ভুজ অথবা বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ, বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ, এগুলোতে আসলে কি বুঝায়? বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ অথবা বৃত্তস্থ চতুর্ভুজ মানেটা হচ্ছে কি, মনে হচ্ছে এটা একটা, মনে করেন আপনার বৃত্ত, এই বৃত্তের ভিতরে আমি যদি একটা চতুর্ভুজ নেই, এই বৃত্তের ভিতরে আমি একটা চতুর্ভুজ আঁকলাম, আমি একটা বৃত্তের ভিতরে একটা চতুর্ভুজ আঁকলাম, এইটাকেই আমরা বলবো বৃত্তে অন্তর্লিখিত, মানে কি বৃত্তের মধ্যে আঁকা একটা চতুর্ভুজ। তাহলে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ বা বৃত্তস্থ চতুর্ভুজ, বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ বা বৃত্তস্থ চতুর্ভুজ মানে একই কথা। গল্পটা কি, বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ মানে বৃত্তের মধ্যে একটা চতুর্ভুজ, বা বৃত্তস্থ চতুর্ভুজ মানে কি বৃত্তের মধ্যে একটা চতুর্ভুজ। যদি বলা হয় বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্র, তার মানে কি বৃত্তের মধ্যে একটা বর্গক্ষেত্র রাখবে। আমি কি বুঝাইতে পারছি? তাহলে আমরা শিখলাম কি, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি। বিপরীত কোণদ্বয়ের
সমষ্টি 180 ডিগ্রি। আচ্ছা, এটা মানেটা কি? মানেটা হচ্ছে আপনি এই যে চতুর্ভুজটা নিছেন, আমরা চতুর্ভুজের ক্লাসে শিখছি কি চতুর্ভুজের এটা হলো এই 4টা কোণ, তাই না? এই 4 কোণের সমষ্টি হচ্ছে কত? 360 ডিগ্রি। এই 4 কোণের সমষ্টি কি 360 ডিগ্রি। আচ্ছা, যখন এটা বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ হবে বা বৃত্তস্থ চতুর্ভুজ হবে, তখন এই কোণটার বিপরীত কোণ কোনটা? এইটা। আর এই কোণটার বিপরীত কোণ কোনটা? এইটা। তাহলে আমরা যদি মার্কিংটা এরকম করি এ বি সি ডি, মার্কিং অন্যভাবে করা যায়, কোনো সমস্যা নেই, আপনি ইচ্ছা মতো মার্কিং করবেন। এবিসিডি যদি হয় তাহলে এই কোণটার বিপরীত কোণ হচ্ছে এটা, তার মানে কি কোণ এ প্লাস কোণ সি, এটা সমান কত? 180 ডিগ্রি। কারণ বলছে কি বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। অনুরূপভাবে এই বি কোণের বিপরীত কোণ কি? ডি। তাহলে কোণ বি প্লাস কোণ ডি সমান কত? 180 ডিগ্রি। তাহলে আমরা পাইলাম কি বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি, তার মানে কোণ এ এর বিপরীত কোণ হচ্ছে কোণ সি, তাহলে কোণ এ প্লাস কোণ সি এটা হচ্ছে 180 ডিগ্রি। আর বিপরীত এই বি কোণের বিপরীত কোণ হচ্ছে কি? ডি। কোণ বি প্লাস কোণ ডি সমান হচ্ছে 180 ডিগ্রি। এই কোণ এ এটাকে চাইলে কি আপনি কোণ বিএডি লিখতে পারেন না? এগুলো আমরা শিখছি না যে মাঝখানে যে থাকে সেটা দ্বারা কোণ বোঝায়। তাহলে আপনাকে পরীক্ষা অনেক সময় কোণ এ প্লাস কোণ সিও বের করতে বলতে পারে, আবার কোণ বিএডি প্লাস কোণ বিসিডিও বের করতে পারে। যে বিসিডি মানে কি? এই যে কোণ সি, আমি এই জিনিসগুলোকে শিখাইছিলাম। যদি কখনো পরীক্ষা এরকম বলে কোণ বিএডি প্লাস কোণ বিসিডি ইকুয়াল টু হোয়াট, আপনি কিচ্ছু করবেন না, শুধু মাঝখানে দুটো নেবেন। তার মানে কি কোণ এ প্লাস কোণ সি বের করতে বলছে। কোণ এ প্লাস কোণ সি মানে কত? 180 ডিগ্রি। অনুরূপভাবে কোণ বি প্লাস কোণ ডি সমান কত? 180 ডিগ্রি। কোণ বি মানে কি? এই মাঝখানে বি থাকবে। কোণ ডি মানে কি? এই মাঝখানে ডি থাকবে। সবাই কি আমার কথা বুঝছেন? যদি বুঝে থাকেন তাহলে আমরা 1 নম্বর থিওরামটা পারলাম। সাথে আরো 2টা থিওরাম মনে রাখবেন, বৃত্তস্থ সামান্তরিক বা বৃত্ত অন্তর্লিখিত সামান্তরিক। আমি বলছি কি বৃত্ত অন্তর্লিখিত চতুর্ভুজ মানে কি? বৃত্তের ভিতর চতুর্ভুজ। বৃত্ত অন্তর্লিখিত বর্গক্ষেত্র মানে কি? বৃত্তের ভিতর বর্গ। আর যদি বলা হয় বৃত্ত অন্তর্লিখিত সামান্তরিক বা বৃত্তস্থ সামান্তরিক, এই বৃত্ত অন্তর্লিখিত সামান্তরিক বা বৃত্তস্থ সামান্তরিক হচ্ছে একটি আয়তক্ষেত্র। এগুলোর প্রমাণ শিখবেন রিটেনে। আপনার পরীক্ষায় প্রশ্ন দিতে পারে বৃত্তস্থ সামান্তরিক বা বৃত্ত অন্তর্লিখিত সামান্তরিক একটি কি? আয়তক্ষেত্র। আর একটা কোশ্চেন দিতে পারে অর্ধবৃত্তস্থ কোণ কিরকম? এক সমকোণ। এগুলো সব প্রমাণ রিটেনে, এখন কোনো দরকার নাই। কথা কি বুঝাতে পারছি? তাহলে এই 3টা থিওরাম কি আমরা সবাই মনে রাখতে পারবো? যদি এই 3টা থিওরাম আমরা সবাই মনে রাখতে পারি, সবাই একটু লেখেন টি ডান। টি ডান। এই 3টা থিওরাম যদি আমরা সবাই মনে রাখতে পারি তাহলে সবাই একটু ফিডব্যাক দেন। টি ডান। মানসিক দক্ষতার ক্লাস কবে নেবেন? হ্যাঁ, আমি এগুলো খুব দ্রুতই ভাবে সবকিছু জানাবো। আপনাদের কারো ওরিড হওয়ার কিছু নেই, আমরা ইনশাল্লাহ খুব ভালো অবস্থায় আছি। ম্যাথমেটিক্সের যে কোনো জায়গার তুলনায় আমরা অনেক বেটার অবস্থায় আছি এবং আমরা প্রথম থেকে অনেক পরিকল্পিতভাবে পড়াশোনা করছি। যেহেতু আমরা অনেক পরিকল্পিতভাবে পড়াশোনা করছি, এর জন্য আমাদের কোনো সমস্যা নেই। মানসিক দক্ষতার ব্যাপারে আমি ঘোষণা কিছুক্ষণ পরে আপনাদের দিচ্ছি, একটু পড়াই। আমি এর ভিতরে একটা গাইডলাইন ক্লাসই নিতাম, কিন্তু আপনার 30 তারিখ তো সার্কুলারটা যখন আসলো তখন আর্জেন্টিনার খেলা ছিল। আজকে আর্জেন্টিনার খেলা, এরপর একটা খেলা গ্যাপ আছে। আমি এর ভিতরে একটা গাইডলাইন ক্লাস নেওয়ার ইচ্ছা আছে, কিভাবে কি হতে পারে, কিভাবে কি করব। আচ্ছা, তাহলে আমরা এই পর্যন্ত বুঝলাম। এবার আসেন, আপনারা কোশ্চেন দিছে এক্সাম্পল নাম্বার 5। এক্সাম্পল নাম্বার 5 দিছে কি? পাঁচ নম্বর কোশ্চেনটা কি দিছে একটু দেখি। এক্সাম্পল নাম্বার 5 5-এ বলছে এবিসিডি চতুর্ভুজটি বৃত্তে অন্তর্লিখিত। এবিসিডি চতুর্ভুজটি বৃত্তে অন্তর্লিখিত। কোণ এ সমান 75 ডিগ্রি হলে কোণ সি ইকুয়াল টু হোয়াট? আচ্ছা, এবিসিডি চতুর্ভুজটি বৃত্তে অন্তর্লিখিত, তার মানে আমারে বলা হয়েছে কি বৃত্তে অন্তর্লিখিত মানে কি? বৃত্তের মধ্যে এবিসিডি চতুর্ভুজটা আছে, নিলাম এবিসিডি চতুর্ভুজ। কোণ এ বসে 75 ডিগ্রি। কোণ এ যদি 75 ডিগ্রি হয়, এখন বসে কোণ সি ইকুয়াল টু হোয়াট? আপনি শিখছেন কি কোণ এ প্লাস কোণ সি সমান কত? 180 ডিগ্রি। তাহলে এটা যদি 75 ডিগ্রি হয় তাহলে বাকিটা হবে কত? 105 ডিগ্রি। আমার কথা কি সবাই বুঝছেন? আমরা শিখছিলাম কি বৃত্তস্থ চতুর্ভুজ বা বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের ক্ষেত্রে বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি। তার মানে আমারে বলছে কোণ এ ইকুয়াল টু 75 ডিগ্রি। তাহলে কোণ এ যদি 75 ডিগ্রি হয়
তাহলে আমার কোণ সি হবে কত 105 ডিগ্রি। এটা যদি 75 ডিগ্রি হয় তাহলে এটা কি 105 ডিগ্রি, কারণ বিপরীত কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। দ্যাট মিনস কোণ এ প্লাস কোণ সি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। সবাইকে আমার কথা বুঝছেন? যদি বুঝে থাকেন 6 নম্বর অঙ্কটার পাশে একটু স্টার দেন, 6 নম্বর অঙ্কটা একটু বোঝেন। 6 নম্বর কোশ্চেনটা সবাই একটু মনোযোগ সহকারে বোঝেন। ছয় নম্বর কোশ্চেনটা কি বলছে এটা একটু স্টার দেন। 6 নম্বর কোশ্চেনে বলছে অর্ধবৃত্তস্থ ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের একটি অপরটির দ্বিগুণ হলে সূক্ষ্মকোণদ্বয়ের একটি অপরটির দ্বিগুণ হলে হয় বলবে ক্ষুদ্রতম কোণের পরিমাণ কত, অথবা বলবে বৃহত্তম কোণের পরিমাণ কত, অথবা বলবে কোণ দুটি কত, অথবা বলবে কোণ দুটি কত। কথা কি সবাই বুঝছেন? বলছে কি অর্ধবৃত্তস্থ ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের একটি অপরটির দ্বিগুণ হলে। আচ্ছা, আপনি একটু আগে শিখছেন কি অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে এক সমকোণ। অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে এক সমকোণ। তাহলে আচ্ছা একটু সবাই একটু দেখি, বলছে কি অর্ধবৃত্তস্থ ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের একটি অপরটির দ্বিগুণ হলে, তাহলে দুইটা সূক্ষ্মকোণ, তাহলে একটা বসে আর একটা দ্বিগুণ, তাহলে ক্ষুদ্রতমটা যদি আমার x হয়, ক্ষুদ্রতম কোণটা যদি আমার x হয়, তাহলে বৃহত্তম কোণটা হবে কত 2x। ক্ষুদ্রতম কোণটা যদি আমার x হয় তাহলে বৃহত্তম কোণটা হবে কি আমার 2x। তাহলে বলছে কি অর্ধবৃত্তস্থ ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের একটি অপরটির দ্বিগুণ হলে, তাহলে অর্ধবৃত্তস্থ ত্রিভুজ আমরা সূক্ষ্মকোণদ্বয়ের ক্ষুদ্রতরে ধরলাম x, তাহলে বৃহত্তমটা হবে কি 2x। তাহলে ক্ষুদ্রতমটা হচ্ছে কি x আর বৃহত্তমটা হচ্ছে কি 2x। এই পর্যন্ত ঠিক আছে? আচ্ছা, এইবার বলা হয়েছে সূক্ষ্মকোণদ্বয়। আমরা শিখছি কি অর্ধবৃত্তস্থ কোণের ক্ষেত্রে কি হবে এক সমকোণ। তাহলে এই যে আমি ক্ষুদ্রতম কোণ দুইটা পেলাম x প্লাস 2x, এই দুইটা সমষ্টি কত 90 ডিগ্রি, যেহেতু এক সমকোণ। সবাই কি আমার কথা বুঝছেন? অর্ধবৃত্তস্থ ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের একটি অপরটির দ্বিগুণ, তাহলে ক্ষুদ্রতমটা x হলে বৃহত্তমটা কত 2x। আচ্ছা, এখন আমরা শিখছি কি অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে এক সমকোণ। তার মানে কি এই যে দুইটা কোণ, এই দুইটা কোণের যোগফল কত 90 ডিগ্রি। তাহলে বা 3x সমান কত 90 ডিগ্রি। আচ্ছা, তাহলে এখান থেকে x এর মান কত 90 ডিভাইডেড বাই 3, দ্যাট মিন্স 30 ডিগ্রি। তাহলে আপনার কাছে যদি ক্ষুদ্রতম কোণ চায় মানে x এর মান চায়, তাহলে x এর মান কত 30 ডিগ্রি। যদি ক্ষুদ্রতম কোণ চায় তার মানে কি x এর মান চায়, তাহলে কি 30 ডিগ্রি। আর যদি বৃহত্তম কোণ চায়, বৃহত্তম কোণ মানে কি 2x, তার মানে হচ্ছে 60 ডিগ্রি। সবাই কি আমার কথা বুঝছেন? তাহলে আমরা কনসেপ্টটা কি দাঁড়ালো, বলা হয়েছে সূক্ষ্মকোণদ্বয়ের একটা অপরটার দ্বিগুণ, তাহলে ক্ষুদ্রতমটা যদি x হয় বৃহত্তমটা হবে কত 2x। আচ্ছা, খুব ভালো কথা। এখন আমরা শিখলাম কি অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে এক সমকোণ, তাহলে x প্লাস 2x সমান কত 90 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা x এর মান পাবো কত 30 ডিগ্রি। তাহলে এই 30 বসাই দিলে ক্ষুদ্রতম কোণ হচ্ছে 30 আর বৃহত্তম কোণ হচ্ছে 60। সবাই যদি বুঝে থাকেন লেখেন টাইপ 2 ডান। এইবার আসেন আমরা ম্যাথমেটিক্সের একটা খেলা দেখবো, যে আমরা যে বেসিক জিনিসগুলো শিখি এগুলো একটার সাথে আরেকটা কিভাবে কানেক্ট হয়ে প্রশ্ন আসে, সেই জিনিসটা আমরা এখন দেখবো। সেটা হচ্ছে 43তম প্রিলির কোশ্চেন। এই টাইপ 1 আর টাইপ 2 দুটোটাই পারতে হবে 43-এর প্রিলির কোশ্চেন আনসার করতে হলে। সবাই একটু মনোযোগ সহকারে দেখি।
আচ্ছা, টাইপ 2 ডান হয়েছে। এবার আসেন 43তম প্রিলির কোশ্চেনটা আমরা একটু দেখি। আমরা যে টাইপ 1 আর টাইপ 2 যে দুইটা বেসিক শিখলাম, এই বেসিক থেকে আমরা আসলে কি করতে পারি একটু সবাই মনোযোগ দেন। আপনারা কোশ্চেন দিচ্ছে, এটা 43তম প্রিলির কোশ্চেন। সবাই একটু মনোযোগ সহকারে দেখেন যে আপনি যে থিওরামগুলো শিখছেন এগুলো যদি প্রয়োগ করেন তাহলে যে কোনো কোশ্চেন আনসার করতে পারবেন। এটা হচ্ছে 43তম প্রিলির অন্যতম কঠিন কোশ্চেন। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এক্স কোণের মান কত? এক্স কোণের মান কত? সবাই খুব মনোযোগ সহকারে দেখেন ভাই বিষয়টা একটু। আচ্ছা, বলছে কি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এক্স কোণের মান কত, এরকম একটা ফিগার দিছে। আচ্ছা, আমরা যদি কোশ্চেনটা আপাতত ভুলে যাই, এরকম না দিয়ে যদি কোশ্চেনটা এরকম দিত, কোশ্চেনটা যদি এরকম দিত, এই কোণটার মান দেয়া আছে 108 ডিগ্রি, এই কোণটার মান দেয়া আছে 108 ডিগ্রি, সবাই একটু আমরা বুঝি। দিয়া যদি বলতো এই কোণটার মান বের করতে, সবাই একটু মনোযোগ সহকারে বোঝেন, এই প্রশ্নটা ভুলে যান, আপাতত 43 মিনিট কোশ্চেনটা ভুলে যান। আমরা টাইপ 1 অনুসারে বিষয়টা বুঝি। যে টাইপ 1 এর মতো করে আমাদের এই কোশ্চেনটা দিত, তাহলে কি এইটা হচ্ছে আমার কি কোণ? এটা আমার কেন্দ্রস্থ কোণ। তাহলে কেন্দ্রস্থ কোণ যদি 108 ডিগ্রি হয়, তাহলে আমার বৃত্তস্থ কোণ হবে কত? 54 ডিগ্রি। কেন্দ্রস্থ কোণ যদি আমার 8 ডিগ্রি হয়, তাহলে আমার বৃত্তস্থ কোণ হবে কত? 54 ডিগ্রি। আমরা শিখছি না টাইপ অনুসারে এটা কি আমরা পারি? আমরা কি পারি? আচ্ছা, এখন যদি টাইপ 2 কোশ্চেন আসতো, টাইপ 2 কোশ্চেন আসলে কি আসতো? এই কোণটার মান যদি 54 ডিগ্রি হয়, তাহলে এক্স মানে কি? এই কোণটার মান কত? তাহলে এটা যদি 54 ডিগ্রি হয়, আমরা জানি কি বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে বিপরীত কোণ দ্বয় সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এটা যদি 54 ডিগ্রি হয়, তাহলে এটা কত? 126 ডিগ্রি। 100 দুইটা যোগফল কত? 180 ডিগ্রি। তাহলে এটা যদি 54 ডিগ্রি হয়, তাহলে এটা হবে কত? 126 ডিগ্রি। এই পর্যন্ত কি আমরা সবাই বুঝছি? এটা যদি 54 ডিগ্রি হয়, তাহলে এটা হবে কত? 126 ডিগ্রি। তাহলে টাইপ 1 এর কোশ্চেন দিলে আমি পারি, টাইপ 2 এর কোশ্চেন দিলে আমরা পারি, তাই না? টাইপ 1 এর কোশ্চেন দিলে আমরা পারি, টাইপ 2 এর কোশ্চেন দিলে আমরা পারি সবাই। এখন টাইপ 1 আর টাইপ 2 এক করে দিছে। কি করে দিছে বিষয়টা বুঝেন। আপনারা বলছে আপনার বলছে এই ফিগারটা দিয়ে বলছে এই কোণটার মান বের করতে। আচ্ছা, এই কোণটার যদি মান বের করতে হয়, তাহলে ডেফিনেটলি কি আপনার এই কোণটা লাগবে, কারণ এই বিপরীত কোণ ধরে এটা কি একটা বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ। বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের ক্ষেত্রে আমরা জানি কি এই বিপরীত কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আমার এই কোণটা বের করতে হলে কি ডেফিনেটলি আমার এই কোণটা জানতে হবে। এই কোণ না জানলে কি আপনি কিছু করতে পারবেন? আচ্ছা, করতে পারবেন না। তাহলে এই কোণটা যদি আবার বের করতে চান, তাহলে কেমনে বের করবেন? এই জায়গায় আমার দেয়া আছে কেন্দ্রস্থ কোণ, আর এটা হচ্ছে কি আমার বৃত্তস্থ কোণ। তাহলে এই কেন্দ্রস্থ কোণ যদি 108 ডিগ্রি হয়, তাহলে আমার বৃত্তস্থ কোণ কত? 54 ডিগ্রি। সবাই বিষয়টা বুঝছেন? প্রথমে আমি খেলাটা খেলছি কি আমার এই কোণটা বের করতে বলছে, এটা একটা বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ, তাহলে এইটার বিপরীত কোণ হচ্ছে এইটা, তাহলে এই দুইটা কোণের যোগফল কত? 180 ডিগ্রি। তাহলে আমি যদি এই কোণটা এখন বের করতে পারি, তাহলে তো আমার খেলা শেষ। কারণ এটা আবার কেমনে বের করুন? এটা হচ্ছে আমার বৃত্তস্থ কোণ, আর দেয়া আছে আমার কেন্দ্রস্থ কোণ। তাহলে আমি কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণের সম্পর্ক দিয়া এটা পেলাম কত? 54 ডিগ্রি। এখন আবার আমি জানি কি বিপরীত কোণ দ্বয় সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এটা 54 ডিগ্রি হলে এটা কত? 126 ডিগ্রি। এটা হচ্ছে 43 পিলির কোশ্চেন। এখন বিসিএস পিলিতে এই ধরনের কোশ্চেন আসবে। এগুলো কোনো গাইড বই দিয়ে কমন পড়বে না, কোনো লেকচার শিট দিয়ে কমন পড়বে না। এগুলো হচ্ছে আপনাকে বেসিক দিয়ে আনসার করে আসতে হবে। এই প্রশ্ন যদি আপনি বেসিক না বোঝেন, এই দুটো জিনিস কিন্তু সবাই জানে। এই যে আমি যে দুটো জিনিস পড়ালাম টাইপ 1 আর টাইপ 2, এটা সবাই জানে, কিন্তু এটা প্রয়োগ, এটাই হচ্ছে জ্যামিতির খেলা। কথা কি বুঝতেছেন? এই প্রয়োগটা যে বুঝবে সে জ্যামিতির কোশ্চেন খুব কম সলভ করলেও পরীক্ষা সবগুলো আনসার করে আসতে পারবে। আর জ্যামিতির বেসিক যে বুঝবে না, সে বাজারে সব গাইড বই যদি তামাও করে ফেলে, কোশ্চেন ঘুরিয়ে দিলে সে পারবে না। সবাইকে আমার কথা বুঝছেন? যদি এটা বুঝে থাকেন একটু লেখেন বিডা। একটা মিনিট, আমি একটু আমার মার সাথে 1 মিনিট কথা বলে আসতেছি, এরপর আমি টাইপ 3 বলাবো।
আচ্ছা, এবার আসেন টাইপ 3, এটা ইম্পর্টেন্ট টাইপ। টাইপ 3টা সবাই একটু বোঝার চেষ্টা করেন। সবাই একটু আমার কথাগুলো মনোযোগ সহকারে এখন শুনবেন, তাহলে টাইপ 3 শেষ। আমরা বৃত্ত বা জ্যামিতির যখনই কোনো ক্লাস নিয়েছি আমরা একটা কথা বলছি, আমরা কোনো বাংলা লেখা মুখস্থ করব না, বাংলা লেখা দিয়ে আমরা কিছু শিখবো না, আমরা সবকিছু শিখবো ফিগার দিয়ে। আচ্ছা, প্রথমে আসেন আমরা একটু বাংলা লেখাটা পড়ি টাইপ 3। বৃত্তের কেন্দ্র থেকে ব্যাসভিন্ন কোনো জ্যায়ের উপর, আমি কথাটা একটু লিখতেছি, বৃত্তের কেন্দ্র থেকে ব্যাসভিন্ন কোন জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। এই বাংলা কি আমরা কোনোদিন মুখস্থ করবো? কোনোদিন মুখস্থ করবো না। সবাই একটু বিষয়টা বুঝি। বৃত্তের কেন্দ্র থেকে, এ হলো আমার একটা বৃত্তের কেন্দ্র। আচ্ছা, বৃত্তের কেন্দ্র থেকে ব্যাসভিন্ন কোনো জ্যা। আচ্ছা, আমরা শিখছিলাম কি, কোন জ্যা যদি কেন্দ্র দিয়ে যায় তখন আমরা তো এটা কি বলি? ব্যাস। বৃত্তের ক্ষেত্রে আমরা কি শিখছিলাম? কোন জ্যা যদি কেন্দ্র দিয়ে দেয় তখন আমরা বলি কি? ব্যাস। বলছে কি বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন কোন জ্যা, মানে এমন একটা জ্যা আমরা কনসিডার করবো যেটা ব্যাস না, মানে কি এটা কেন্দ্র দিয়ে যাবে না। তাহলে আমি এই যে একটা জ্যা নিলাম এবি, এইটা কি? ব্যাস ভিন্ন জ্যা। সবাই আমার কথাটা বুঝেন। এই হলো আমার ও একটা বৃত্তের কেন্দ্র। এবার বলছে বৃত্তের কেন্দ্র থেকে ব্যাসভিন্ন কোনো জ্যা, মানে কি? এবি, যেটা বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে না। এটা তো আমরা পিথাগোরাসের উপপাদ্যের প্রয়োগে শিখছি। তাহলে এইটা হচ্ছে আমার কেন্দ্র, এটা হচ্ছে আমার ব্যাসভিন্ন কোনো একটা জ্যা। আচ্ছা, বৃত্তের কেন্দ্র থেকে ব্যাসভিন্ন কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব, বৃত্তের কেন্দ্র হচ্ছে ও থেকে ব্যাসভিন্ন কোনো জ্যা হচ্ছে এবি, এর উপর অঙ্কিত লম্ব হচ্ছে কি? ওডি। এই অঙ্কিত লম্ব ওই জ্যাকে, কোন জ্যাকে? এবি কে সমদ্বিখণ্ডিত করে। সমদ্বিখণ্ডিত মানে কি? সমান দুই ভাগে ভাগ করে। তার মানে বিষয়টা একটু বলছেন। এই হলো বৃত্তের কেন্দ্র ও, এই ও থেকে আমি ব্যাসভিন্ন কোন একটা জ্যা হচ্ছে এবি, এবির উপর একটা লম্ব নিলাম ওডি। এই ওডি এবি ব্যাসভিন্ন জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, মানে সমান দুই ভাগে ভাগ করে। তাহলে এই যে এবি, এই এবিটা হচ্ছে কি দুইটা এডির সমান। কারণটা কি? এই ডি হচ্ছে কি এবি এর মধ্যবিন্দু। তাহলে এই এডি যেই মান আর এই এবির যেই মান, দুইটা এডির নিলেই কি এবি পাবো। তাহলে এবি সমান হচ্ছে কি? 2 এডি। সবাইকে আমার কথা বুঝছেন? এখন এর সাথে যোগ করে দেন। আমি বুঝাতে পারছি? তাহলে আমার থিওরামটা কি? এই ছবিটা দিয়ে শুধু এতটুকু মনে রাখবেন। কি মনে রাখবো? বৃত্তের কেন্দ্র হচ্ছে ওতে এবি হচ্ছে আমার একটা ব্যাসভিন্ন জ্যার ডেফিনেশনটা কি? যেই জ্যা কেন্দ্র দিয়ে যায় সেটা হচ্ছে ব্যাস। এটা তো আমরা গত ক্লাসে শিখছি। আর যেটা কেন্দ্র দিয়ে যাবে না সেরকম একটা আমাকে জ্যা নিতে হবে। এখন এই কেন্দ্র থেকে ব্যাসভিন্ন জ্যা এবির উপর আমি একটা লম্ব নিলাম ওডি এবি জ্যাকে ডি বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে। তার মানে কি? এবি সমান কি? 2 এডি। আচ্ছা, এখন আপনি যদি এই দাগটা না নেন তাহলে কি? এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। এটা কি এক সমকোণ না? তাহলে এই কোণটা কি? কোণ ওডিএ, এটা ইকুয়াল টু কত? 90 ডিগ্রি। অনুরূপ ভাবে এটাও কি 90 ডিগ্রি না? তাহলে কোণ ওডিবি সমান কত? 90 ডিগ্রি। তাহলে আমরা কি লিখতে পারি? কোণ ওডিএ সমান কি? কোণ ওডিবি ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে সবাই একটু আমার সাথে লেখাটার সাথে ছবিটা মিলান। আমরা লেখাটা কি বলছি? বৃত্তের কেন্দ্র থেকে ব্যাসভিন্ন কোন জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জায়গায় সমদ্বিখণ্ডিত করে। মানে কি? ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ওডি এবি জ্যায়ের উপর লম্ব হলো, অর্থাৎ ওডি এবি জ্যাকে সমদ্বিখণ্ডিত করলে এবি সমান 2 এডি। পারছি? আর 2 নম্বর থিওরাম কি? ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ওডি এবি জ্যায়ের উপর লম্ব হলে
ও কেন্দ্র বিশিষ্ট ওডি এবি এর উপর লম্ব হলে কোন ওডি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, কোন ওডি বি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। আমাদেরকে এই থিওরেম দুটো মুখস্থ করার কোনো দরকার আছে? আমরা কি ছবি দেখে পারবো না? যদি পারি তাহলে সবাই একটু লেখেন টি ডান, মানে থিওরি ডান। এবার আমি এক্সাম্পল দেখাচ্ছি। সবাই যদি এই পর্যন্ত বুঝে থাকেন তাহলে লেখেন টি ডান। টি ডান মানে হচ্ছে থিওরি ডান। হ্যাঁ, আপনি এই অ্যাঙ্গেলে যদি আবার চিন্তা করেন তাহলে হবে যে কি জানি প্রশ্নটা করছেন বিজয়, কিন্তু আমরা এই অ্যাঙ্গেলেই চিন্তা করি অলওয়েজ, যে আপনি যখন পিথাগোরাসের উপপাদ্যের প্রয়োগে দেখাইছিলাম তখন আমরা এইটারেই কনসিডার করে করছিলাম। আপনি এইটারে যোগ করে গল্পতে একই দাঁড়ায়, কেস একই সেম, কিন্তু আমরা উল্টা অ্যাঙ্গেলটা সাধারণত অভ্যস্ত না, এই কারণে ওটা দেখাইলাম না। বিজয়, আপনার কি প্রশ্নের উত্তর পাইছেন? এটা আমি পুরোটা প্রশ্নটা পড়িনি, এই কারণে অনেকেই কনফিউজ হয়ে যাবে। কারণ আমাদের হচ্ছে ম্যাথমেটিক্সের অনেক কিছু ডিপে শিখবো, অনেক কিছু ডিপে যাব না। কারণ ডিপে গেলে যারা একটু ম্যাথে দুর্বল অনেকে প্যাচ খেয়ে যায়, প্যাচও খাওয়া যাবে না। টিকিট ডান হয়েছে? আচ্ছা, টি যদি ডান হয় সবাই একটু মনোযোগ সহকারে এক্সাম্পল নাম্বার 1টা দেখেন। অঙ্ক নাম্বার 1। এক নম্বর কি বলছে দেখেন, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি একটি ব্যাস ভিন্ন যে, এবি একটি ব্যাস ভিন্ন যে। আচ্ছা, খুব ভালো কথা। ওডি এবি এর উপর লম্ব, এবি এর উপর লম্ব। এডি সমান সমান 2.5 সেন্টিমিটার হলে এবি ইজ ইকুয়াল টু ওয়াট। বা একটু বিষয়টা বুঝি, বলছে কি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি একটি ব্যাস ভিন্ন যে। একটু ছবিটা চিন্তা করেন, কোনো কিছু মুখস্থ করার কিছু নাই। ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্তে এবি একটি ব্যাস ভিন্ন যে নিলাম, এবি একটা ব্যাস ভিন্ন যে। ওডি এবি এর উপর লম্ব, ওডি এবি এর উপর লম্ব। এখন বলছে আপনার এডি সমান সমান যদি 2.5 হয় তাহলে এবি ইজ ইকুয়াল টু হোয়াট? এডি সমান সমান যদি 2.5 হয় তাহলে এবি ইজ ইকুয়াল টু হোয়াট? আমরা জানি কি এবি সমান সমান কি 2 এডি, তাহলে 2 ইন্টু 2.5 দ্যাট মিনস হচ্ছে 5। আর যারা আরো ভালো বোঝেন তারা তো দেখেই বুঝতেছেন এবি সমান সমান 2 এডি, তাহলে ডাবল করে দিলে অ্যান্সার। তাহলে যারা একটু কম বোঝেন তারা একটু ছবি আঁকেন। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে নিলাম ও, এবি একটি ব্যাস ভিন্ন যে নিলাম, ওডি এবি এর উপর লম্ব আঁকলাম। আঁকার পর আমরা কি পেলাম? এডি দেয়া আছে 2.5, তাহলে এডি যদি 2.5 হয় তাহলে এবি কত? এবি সমান সমান কি 2 ইন্টু এডি, মান বসাই দেবো। আর যারা খুব ভালো বেসিক বোঝেন তারা তো এই কোশ্চেন দেখেই বুঝবেন যে আমাদের এই কনসেপ্টে আসছে কোশ্চেন, তখন আপনি মুখে মুখে অ্যান্সার করে দেবেন। এডি 2.5 হলে এবি হবে কি তার ডাবল, দ্যাট মিনস হচ্ছে কি 2.5 এর ডাবল কত? 5। যদি এডি 5 দেওয়া থাকতো তাহলে এবি কত? 10। সবাই কি আমার কথা বুঝতেছেন? বুঝতেছেন? যদি বুঝে থাকেন লেখেন তো এক্সাম্পল 1 ডান। যদি বুঝে থাকেন তাহলে একটু লেখেন এক্সাম্পল 1 ডান। আচ্ছা, আমি একটু 2 মিনিট পড়ার বাইরে কথা বলি, তারপর আবার পড়াতে ব্যাক করতেছি। আমাদের যেটা প্ল্যান ছিল, প্ল্যানটা ছিল এরকম যে 45তম প্রিলি হয়তোবা মেতে হতে পারে। এই প্ল্যান অনুসারে আমি পড়াইছি। এই প্ল্যান অনুসারে পড়ানোর সময় আমার টার্গেটটা ছিল আমি বীজগণিত শেষ করব, বীজগণিত শেষ করে আমি জ্যামিতি শেষ করব, জ্যামিতি শেষ করে আমি পাটিগণিত শেষ করব। এটা আমার টার্গেট ছিল পরীক্ষাটা যদি মেতে হয়। আচ্ছা, যখন আমরা পড়া শুরু করছি তখনই 2টা সম্ভাব্য তারিখ কিন্তু প্রিলির ব্যাপারে ছিল। এটা আমি আপনাদের মনে একাধিকবার বলছি। যদি প্রিলি পরীক্ষা আগে নেয় তাহলে হবে রোজার আগে, দ্যাট মিনস হচ্ছে মার্চে। যদি প্রিলি পরীক্ষা পরে নেয় তাহলে হবে রোজার পরে, দ্যাট মিনস হচ্ছে মেতে। যারা আমার একদম প্রথম দিকে ভর্তি হয়েছেন স্টুডেন্ট বা আমি গাইডলাইন ক্লাসগুলো নিয়েছি তখন আমি এই কথাটা অনেকবার বলছি যে প্রিলির পরীক্ষা আগে যদি হয় তাহলে রমজানের আগে হবে, সেক্ষেত্রে হবে মার্চের শুরুতে। আর যদি পরে হয় তাহলে হবে মার্চের ঈদের পরে, মেতে। এখন পর্যন্ত যেহেতু বিসিএস প্রিলির সম্ভাব্য তারিখ মার্চের শুরুতে বলা হয়েছে, সুতরাং আমরা মার্চের শুরু ধরেই আগাবো। এই জায়গায় আমার একটা ব্যক্তিগত অভিমত আছে, আমি ব্যক্তিগত অভিমতটা দিচ্ছি না।
কারণ ব্যক্তিগত অভিমতটা দিলে আপনারা এটা কোট করেন এইভাবে যে রাহাত ভাই বলছে, আমি তো ভাই নীতি নির্ধারণী পর্যায়ের কেউ না, কথা কি বুঝেন নাই? আর আমার কথায় তো কিছু হবে না, আমি একটা অনুমান করতে পারি বা আমার একটা অভিজ্ঞতা যতটুকু আছে এই অভিজ্ঞতা দিয়ে আমি একটা কথা বলতে পারি। অথবা যেহেতু আমি একটু রাজনীতি করে আসছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একদিন রাজনীতি করছি, এই কারণে একটু সমীকরণ মিলিয়ে কথা বলতে পারি। যেহেতু সম্ভাব্য তারিখ মার্চে বলছে, আমরা মার্চের শুরু ধরেই আগাবো, কথা কি বুঝছেন? কিন্তু আমরা যদি একটু অতীত দেখি, জাস্ট কিছুদিন আগের ব্যাপার, 44তম রিটেন, এটাও কিন্তু বলা হয়েছিল অক্টোবরের শুরুতে হবে, কিন্তু পরীক্ষাটা কিন্তু অক্টোবরের শুরুতে হয় নাই। যেহেতু অনেকগুলা বিসিএস পেন্ডিং, 41, 43, 44, সুতরাং মার্চের শুরুতে হলে এটা মোস্ট ওয়েলকাম। আমরা মার্চের শুরু ধরেই পড়ি। যদি কোনো কারণে 3টা বিসিএস যেহেতু এখনো পেন্ডিং, যদি কোনো কারণে পিএসসি একটু রিল্যাক্স দিতে চায়, তাহলে পরীক্ষাটা কিন্তু মেতে যাওয়ার একটা চান্স থাকতে পারে। কিন্তু আমরা আপাতত মে নামে আমাদের কাছে কোনো শব্দ নাই, আমরা মার্চ ধরেই পড়াবো। আচ্ছা, মার্চ ধরে যেহেতু আমরা পড়াবো, তার জন্য আমার প্রথম যে ঘোষণাটা আসবে সেটা হচ্ছে, আপনাদের আমি একটা কোর্স শুরু করতে চাইছিলাম, নবম দশম উচ্চতর গণিত। এই কোর্সটা পড়ানো হবে না, কারণ আমাদের ধরে নিতে হবে মার্চের শুরুতেই পরীক্ষা হবে, যেহেতু সার্কুলারে এটা বলা হয়েছে। যদি পিছায় তখনকার প্রেক্ষাপটে তখনকার সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। তার মানে নবম দশম উচ্চতর গণিত পড়ানো হবে না 45 পিলির আগে। তাহলে কবে পড়ানো হবে? সেটাকে 45 পিলি শেষ হোক, তারপর। আচ্ছা, এইবার আসেন আমাদের পড়াশোনার কি অবস্থা, আমরা ম্যাথমেটিক্সে আসলে আসি কোন অবস্থায়। আমাদের বীজগণিত সমীকরণ বাদে সবকিছু পড়ানো হয়ে গেছে, সমীকরণ বাদে সবকিছু পড়ানো হয়ে গেছে। বীজগণিত থেকে 9টা কোশ্চেন আসে, আমি যা পড়াইছি এখান থেকেই 9টা আসতে পারে। আর যদি 9টা নাও আসে, আমি যা পড়াইছি কমপক্ষে 8টা আসবে। সমীকরণ থেকে একটা কোশ্চেন আসতেও পারে, নাও আসতে পারে। তার মানে আমাদের সবচেয়ে বড় পোর্শন যেটা 15 মার্কের 9 আসে বীজগণিত থেকে, আমাদের কিন্তু বীজগণিত পড়ানো হয়ে গেছে। আচ্ছা, এবার আসেন জ্যামিতি। যেহেতু মার্চের শুরুতে পরীক্ষার ডেট বলে দিছে, আমরা আর জ্যামিতি কন্টিনিউ করব না। মানে কি, আমি এখন পড়াচ্ছি কি বৃত্ত, আমি বৃত্তটা শেষ করার পর পাটিগণিতে যাব। পাটিগণিত আমাদের শুরু হবে আল্লাহ যদি চায় আগামী শনিবার দিন থেকে, মানে আজকে তো শনি, এই শনির পরের শনি থেকে আমরা পাটিগণিত পড়াবো। অনেকের ভিতরে পাটিগণিতের একটা ফোবিয়া আছে যে পাটিগণিত অনেক কঠিন, পাটিগণিত অনেক কঠিন। পাটিগণিত যে অনেক কঠিন না, এটা যে অনেক সহজ, এই কারণে আমি জ্যামিতিটা শেষ করতেছি না। কারণ আমি যদি এখন জ্যামিতিটা পুরো শেষ করতে যাই, যাদের ভিতর পাটিগণিত ফোবিয়াটা আছে যে এটা না জানি কত কি হাতিগোড়া, তার ভিতর মনে হবে যে ভাইয়া পাটিগণিত কবে পড়াবে, পাটিগণিত না পড়ালে আমরা পরীক্ষা দেবো কিভাবে। এই কারণে আপনাকে আমি একটু রিল্যাক্স করে দিচ্ছি। বৃত্তটা পড়ানোর পর আমাদের জ্যামিতিতে যেই পোর্শনটা আমি বাদ দিয়ে পাটিগণিতে যাচ্ছি সেটা হচ্ছে পরিমিতি। পরিমিতি মানে হচ্ছে জ্যামিতির ম্যাথ। কিসের ম্যাথ? ত্রিভুজের ম্যাথ, চতুর্ভুজের ম্যাথ, বৃত্তের ম্যাথ, ঘনজ্যামিতির ম্যাথ। এটা আমরা একটু পরে পড়াবো, কথা কি বুঝাইতে পারছি? আচ্ছা, পাটিগণিতে আমরা প্রথমেই পড়বো শতকরা, এগুলো খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। শতকরা, তারপর পড়বো লাভ ক্ষতি, তারপর পড়বো মুনাফা। এই মোট চ্যাপ্টার তো 6টা, শতকরা, লাভ ক্ষতি, মুনাফা, অনুপাত, সমানুপাত, লসাগু, গসাগু, সংখ্যা, আপনাদের বিশেষ পিলের জন্য। এই 3টা চ্যাপ্টারে কি কারণে জানি আপনার অনেক ভয় আছে। এই 3টা চ্যাপ্টারের ভিতর কিচ্ছু না, শতকরার প্রথম ক্লাসটা নিলে বুঝে যাবেন পাটিগণিত কত সোজা। তারপরে আমরা পাটিগণিত শতকরা, লাভ ক্ষতি, মুনাফা, দেন হচ্ছে অনুপাত, সমানুপাত, এই 4টা শেষ করে দেন আবার হচ্ছে আমরা পরিমিতিতে ব্যাক করতে পারি, অথবা পুরো পাটিগণিতটা শেষ করে তারপর আবার জ্যামিতিতে ব্যাক করতে পারি। কারণ এই পুরো পরিমিতি থেকে কোশ্চেন আসবে একটা, কথা কি আমি বুঝাইতে পারছি? তাহলে আমি জাম্প করে যে পাটিগণিতে যাচ্ছি, তাহলে আপনার আলটিমেটলি বাকি আছে কি? সমীকরণ আর পরিমিতি। মানে এই 2টা অধ্যায় বাদে আমাদের ধরা যায় বীজগণিত জ্যামিতি পুরোটাই শেষ হয়, একটু অল্প অল্প জিনিস বাকি আছে, যেমন ফিগারের কোশ্চেন আসতে পারে, এগুলো আমরা একটু পরে পড়বো। তার মানে আপনার প্রেশার নেওয়ার কিছু নাই, আপনার অনেক আগেই ইনশাল্লাহ বিসিএস পিলি সিলেবাস শেষ হয়ে যাবে এবং আমাদের টার্গেট থাকবে এবং অন্যান্য নিয়োগের অংশ বিসিএস পিলির আগে শেষ করা, কথা কি বুঝতে পারছেন? যেহেতু আমাদের পরীক্ষাটা মার্চের শুরুতে বলছে, তার জন্য আমরা একটু স্ট্র্যাটেজিটা চেঞ্জ করব কি, আমরা পাটিগণিতটা একটু আগানোর পরে মানসিক দক্ষতা শুরু করব। মানসিক দক্ষতা হচ্ছে সবথেকে ইজি, বিশেষ করে যারা আমার কাছে 44 প্রিলির জন্য মানসিক দক্ষতা পড়ছেন, সেটার আমি একটা গল্প বলি, তারপর হচ্ছে আমি মানসিক দক্ষতার কথাটা বলতেছি। আমার কাছে এক ঢাকা ইউনিভার্সিটির ছোট বোন পড়তো, সে প্রায় আমার মেসেঞ্জার টেক্সট করতো যে ভাইয়া আপনি মানসিক দক্ষতা এত স্লো পড়াচ্ছেন কেন, এখনো সিলেবাস শেষ হচ্ছে না কেন, বা ভাইয়া আপনি এভাবে বলছেন। মানে সে আমার কঠোর সমালোচক ছিল। তখন আমি তারা শুধু বলছিলাম যে আপু আপনি আমার উপর আস্থা রাখেন, দেখেন মানসিক দক্ষতা কি দাঁড়ায়। আমি মানসিক দক্ষতা সবচেয়ে কম জিনিস পড়াইছি, খুব সম্ভবত আমি মানসিক দক্ষতার 100 থেকে 110টা টাইপের কোশ্চেন সলভ করাইছি,
100 থেকে 110টা টাইপের, এবং এমনভাবে পড়াইছি যে কোনো স্টুডেন্ট 5 দিন বা 7 দিন পরে মানসিক দক্ষতা পরীক্ষা দিতে পারবে। আমার মোটামুটি ম্যাক্সিমাম স্টুডেন্টই 13, 14, 15 পাইছে। এখন যে কোনো একজন প্রশ্ন করতে পারবে মানসিক দক্ষতা কোশ্চেন সোজা হয়েছে, মানসিক দক্ষতার কোশ্চেন সোজা হলে নাম্বার বেশি উঠবে, কোশ্চেন কঠিন হলে নাম্বার কম উঠবে। আমাদের টার্গেটটা থাকবে মানসিক দক্ষতা আমি ইনপুট দেবো কম, আউটপুট পাবো বেশি। আপনি যদি সবই পড়েন তাহলে আপনি এত কিছু মনে রাখবেন কিভাবে? এই জন্য আমাদের টার্গেটটা হচ্ছে মানসিক দক্ষতা আমরা হয় জানুয়ারির শুরুতে শুরু করবো, নাহলে জানুয়ারির মাঝখানে শুরু করবো। এবং জানুয়ারির শুরু বা মাঝখানে তখনই শুরু করবো যখন ম্যাথটা আমি একটা পর্যায়ে নিয়ে গেছি। পর্যায়ে মানে কি, আপনারা আমি এই 3টা চ্যাপ্টার পাটিগণিতে পড়ায় দিছি, মানেই হচ্ছে আপনি এখন একটা রিল্যাক্স অবস্থায় চলে গেছেন। কারণ এরপর আপনার বাকি আছে শুধু বীজগণিতের সমীকরণ। যদি পিলির কথা বলি, জ্যামিতিতে আছে শুধু পরিমিতি, পাটিগণিতে যা বাকি আছে সংখ্যা আমরা মানসিক দক্ষতায় শিখবো। সংখ্যা আমি প্রিলির ব্যাচে পড়াবো না, কারণ আপনাদের এই ব্যাচে সবাই তো মানসিক দক্ষতাতে ফ্রি অ্যাড হবেন। পুরো সংখ্যাটা আমি মানসিক দক্ষতায় পড়াবো, কারণ সংখ্যা থেকে মানসিক দক্ষতায় কোশ্চেন আসে, প্রিলিতেও কোশ্চেন আসে, ম্যাথেও আসে, সংখ্যার জায়গায়। এই 3টা হচ্ছে পাটিগণিতের সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এইভাবে যদি আমরা পড়া মানসিক দক্ষতায় যাই তখন আপনার অনেক রিল্যাক্স, ম্যাথ তো আমার প্রায় শেষ। আর যারা নতুন ভর্তি হয়েছেন তারা কি করবেন, তারা জাস্ট 2টা দিন অপেক্ষা করেন, আমি 2 দিন বা 3 দিনের ভিতরে একটা গাইডলাইন ক্লাস দেবো। তারা কিভাবে কি করবেন, বা যারা একটু পরে ভর্তি হয়েছেন কি বাকি আছে, কি করা উচিত, এটা 2 থেকে 3টা দিন আমাকে সময় দেন। এর ভিতরে আমি একটা ওভারঅল আপনাদের সবাই নিয়ে একটা গাইডলাইন ক্লাস দেবো যে আমাদের কিভাবে কি করা উচিত। তাহলে আমার প্ল্যানটাকে সবাই বুঝছেন? যদি প্ল্যান বুঝে থাকেন, প্ল্যানটা কেমন হয়েছে একটু বলেন দেখি, প্ল্যানটা কি পছন্দ হয়েছে কিনা। আমি ভাইয়া কখনোই লক্ষ্যহীন ভাবে আগাই না। সবাই কিন্তু আপনার ফ্রেন্ডদের খোঁজ নেন যারা ম্যাথ অন্যান্য স্যারের কাছে পড়ে, সবাই বলবে তাদের পাটিগণিত শেষ, বীজগণিত মাত্র শুরু। পাটিগণিত থেকে আসবে 3 আর বীজগণিত থেকে আসবে 9। তাহলে আপনি আজকে পর্যন্ত যদি কম্পেয়ার করেন, আপনার সিলেবাসের 10 মার্ক শেষ। আপনার আমি যা পড়েছি আপনি 10 মার্কের প্রিপারেশন নিছে, আর আপনার অন্য ফ্রেন্ড যেখানে পড়ে সে পাটিগণিতে পণ্ডিত হয়েছে, আসবে কত 3, আর আপনার প্রিপারেশন হয়েছে 10। তাহলে এখন পরীক্ষা আগে হইলে কি স্বাভাবিকভাবে কম্প্রোমাইজ করে তাকে বীজগণিত শিখানো হবে, কারণ আপনার টাইম যেহেতু কমে গেছে, বীজগণিত অনেক ডিটেলস পড়ানো যাবে। আচ্ছা, এখন কম্প্রোমাইজ করে বীজগণিত শিখালে আপনার লস কি? রিটেনে পাটিগণিত থেকে আসবে 10, বীজগণিত থেকে আসবে 30। তাহলে কোথায় আপনার ডিটেলস শেখা উচিত ছিল, বীজগণিত না পাটিগণিত? আমি তো মানে বীজগণিতের উপর ক্লাস 45টার মতো নিছি, তাই না? এটাই হচ্ছে ডিফারেন্স বিটুইন রাহাত ভাই এন্ড আদার্স। কথা কি বুঝতে পারছেন? আমি কখনোই স্ট্র্যাটেজির বাইরে আগাই না, একটা প্ল্যান করে আমি আগাই। পরীক্ষা আগে অথবা পিছনে হোক, আমার স্টুডেন্টরা কখনো ইনশাল্লাহ বিপদে পড়ে না। 44তম রিটেন আমি অক্টোবরের ফার্স্ট উইক টার্গেট করে পড়াইছি। আমার অক্টোবরের ফার্স্ট উইকে সিলেবাস এমন পর্যায়ে শেষ হয়ে গেছে যে এরপরের গুলো গুরুত্বহীন। কথা কি বুঝতে পারছেন? আপনারা তো সবাই মানসিক দক্ষতার ব্যাচে অ্যাড হবেন, সুতরাং আপনাকে চিন্তা করার কি দরকার? আমি সংখ্যা মানসিক দক্ষতাতেই পড়ানোর চিন্তা ভাবনা করছি, কারণ এই জায়গায় একটু পড়াইলাম, ওই জায়গায় একটু পড়াইলাম তো দরকার নেই, কারণ আপনারা তো সবাই মানসিক দক্ষতা ব্যাচের অ্যাড হবেনি। তাহলে সমস্যাটা কি? ইনশাল্লাহ ভাই আস্থা রাখেন, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে 43 পিলিতে যারা আমার কাছে পড়ছে হতাশ হয় নাই, 44 পিলিতে যারা পড়ছে ইনশাল্লাহ তারাও হতাশ হয় নাই। কারণ তারা যদি হতাশ হতো আপনারা তো বিভিন্ন জায়গায় আমার নেগেটিভ কমেন্টস দেখতেন। কারণ আমার সম্পর্কে কেউ যদি বলে ব্যক্তির হাত ভাই নিয়ে প্রশ্ন আছে, যে ভাইয়ার আচার আচরণের সমস্যা আছে, কথাবার্তার সমস্যা আছে, সহনশীলতার সমস্যা আছে, যদি এগুলো আমি ইমপ্রুভ করার চেষ্টা করছি। আপনারা যদি আমার একটু ঠান্ডা মাথায় লক্ষ্য করেন, আমি আগের থেকে অনেক বেশি সহনশীল হয়ে গেছি। আমি আগে অনেক বেশি রাফ অ্যান্ড টাফ ছিলাম, যেহেতু অনেকেই আমার এই রাফ অ্যান্ড টাফ অ্যাপ্রোচটা পছন্দ করতেছেন না, যেহেতু আমার কাজ আপনাদের সাথেই তো আমার কাজ। আমি কিন্তু এই রাফ অ্যান্ড টাফ অ্যাপ্রোচ থেকে বের হয়ে আসছি। কথা কি বুঝছেন? যেহেতু আপনারা আমার কেউ এটা পছন্দ করতেছেন না, তো ঠিক আছে, তাহলে আমি একটু কুল থাকি। আচ্ছা, পরীক্ষা ভাইয়া সবকিছু নিয়ে কথা হবে, আমারে আরেকটু পড়াইতে দেন। আগে একটু প্ল্যানটা বলেন, কারণ এতটুকু না বলে আপনারা অস্থির হয়ে যাচ্ছেন। আর আমার একটু আজকের খেলাটা দেখতে দেন, এরপর একটু আর্জেন্টিনার খেলাও ব্রেক আছে। আমিও একটু কালকে পরশু চিন্তা ভাবনা করে আপনাদের একটা গাইডলাইন ক্লাস দিয়া কিভাবে কি করবো সেটা বলে দেবো। কথা কি বুঝতে পারছেন? কারণ আমার এখন শুধু সবাই নক দেবে উচ্চতর ম্যানেজের কোর্স কবে শুরু হবে। কথা কি বুঝতে পারছেন? এবং আপনাদের স্বার্থেই কিন্তু আমি নতুন কোনো কোর্স শুরু করতেছি না, যেগুলো আছে এগুলাই ভালো মতো পড়াই। টাকা তো ইনশাল্লাহ ইনকাম করা যাবে, ভালো পড়াইলে কি স্টুডেন্টের অভাব হয় নাকি? তাহলে আমার এত জোরাতালি দিয়ে কোনো কোর্স আনার দরকার আছে? এখন আমি হায়ার ম্যাথ আনলে আপনি কি ম্যাথ পড়বেন, মানসিক দক্ষতা পড়বেন, 9, 10 গণিত পড়বেন, নাকি হায়ার ম্যাথ পড়বেন? কথা কি বুঝছেন? এই যে অনেকে আমার বলে ব্যবসায়ী, আমি যদি ব্যবসায়ী হইতাম তাহলে আমি এখন হায়ার ম্যাথের কোর্স শুরু করতে পারতাম, তাই না? তাহলে তো এই জায়গায় অনেক স্টুডেন্ট হায়ার ম্যাথে ভর্তি হবে। তাহলে আপনি কোনটা পড়বেন? পিলির ম্যাথ, মানসিক দক্ষতা,
নাকি 9 10 এর ম্যাথ নাকি হায়ার ম্যাথ? আপনি কি স্বাধীন ম্যাথই করবেন, অন্য সাবজেক্ট পড়া লাগবে না? আচ্ছা তাহলে আমরা একটু পড়াতে ব্যাক করি। 3 এর 3 3 এর 3 আচ্ছা 3 এর 3 নম্বর কোশ্চেনটা দেখেন, এটা আমরা সবাই পারবো। এই যে কি বলা হয়েছে, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ডি এবি এর মধ্যবিন্দু। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ডি এবি এর মধ্যবিন্দু, কোন ওডিবি ইজ ইকুয়াল টু হোয়াট? আচ্ছা আরেকটা কথা বলে দেই, আগামীকালকে আমি বৃত্তের উপর 10 মিনিটের একটা ভিডিও আপলোড করব। ওই ভিডিওটা সবাই খুব মনোযোগ সহকারে করে ফেলবেন। আগামীকালকে আমি বৃত্তের উপর 10 মিনিটের একটা ভিডিও আপলোড করব। ওইটা হচ্ছে 41তম প্রিলিতে বৃত্তের একটা খুব এক্সেপশনাল কোশ্চেন আছে, ওইটার পুরো টাইপ ভিত্তিক আলোচনা, মানে যত কঠিন কোশ্চেনই হোক না কেন 41তম আলোকে আপনি যাতে অ্যান্সার করতে পারেন। মানে আপনাকে তো বিসিএস এর প্রিলির কোশ্চেন সরাসরি সাধারণত রিপিট করে না, নিয়মটা রিপিট করে। ওই ভিডিওটা সবাই দেখে নেবেন, 10 বা 12 মিনিটের। আচ্ছা, ও কেন্দ্র বিশিষ্ট ডি এবি এর মধ্যবিন্দু। আচ্ছা আমরা কি শিখছি, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে হলো ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ডি হচ্ছে এবি এর মধ্যবিন্দু। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ডি হচ্ছে এবি এর মধ্যবিন্দু। আচ্ছা এখন বলছে কোন ওডিবি ইজ ইকুয়াল টু হোয়াট? কোন ওডিবি মানে এই কোণটার মান কত? 90 ডিগ্রি। এটা তো ছবি আঁকলে আপনি বুঝতেছেন। এই যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ডি হচ্ছে এবি এর মধ্যবিন্দু, এবি হলো একটা জ্যা, এই জ্যার মধ্যবিন্দু হচ্ছে ডি। আচ্ছা এই জায়গায় কিন্তু ওই ব্যাস ভিন্ন জ্যা কথাটা উল্লেখ করে দেয় না, কিন্তু আপনি ধরেই নেবেন একটা ব্যাস ভিন্ন জ্যা। কথা কি বুঝতে পারছি? এইবার আপনারা বলছে কোন ওডিবি ইজ ইকুয়াল টু হোয়াট? কোন ওডিবি এটা মানে কত? 90 ডিগ্রি। এগুলো কি মুখস্থ করার কিছু? যদি সবাই বুঝা থাকেন তাহলে লেখেন টাইপ 3 ডান। এই পর্যন্ত যদি বুঝা থাকেন তাহলে লেখেন টাইপ 3 ডান। আমরা আরেকটা টাইপ পড়লে আমাদের আজকের পড়া শেষ। টাইপ 4 আগামী ক্লাসে আমরা বৃত্তটা শেষ করবো। এগুলো চাইলে ভাই এক ক্লাসে শেষ করা যায়, কিন্তু অনেকেই লোডটা নিতে পারবে না। আর আপনাদের আমি এতটুকু দায়িত্ব নিয়ে বলতেছি, সবথেকে সোজা হচ্ছে পাটিগণিত। শুধু আমি প্রথম ক্লাসটা শতকরার নেই, তারপর আমি কোশ্চেন করবো যে আপনারা যাদের কাছে পাটিগণিত কঠিন মনে হয়েছে, এটা কি কঠিন না সোজা? সবথেকে সোজা হলো পাটিগণিত, কারণ ওখানে কিচ্ছু না। আপনারা থাক, মজাটা আপাতত পেন্ডিংই থাকে। আগামী শনিবার দিন আল্লাহ বাচ্চা রাখলে দেখাবো না পাটিগণিত কত সোজা। আচ্ছা তাহলে আমরা টাইপ 3 বুঝলাম। এবার আসেন টাইপ 4। টাইপ 4 এ শুধু একটা জিনিস জানতে হবে, আর লেখাগুলো একটু পড়ে নেবেন। টাইপ 4 এর যেই লেখাগুলো আমি দিয়ে দিছি সেটা একটু লেখাগুলো পড়ে নেবেন। শুধু একটা জিনিস জানবেন, এটার বিস্তারিত আমি বৃত্তের যখন ম্যাথ করাবো তখন শেখাবো। টাইপ 4 পাই সমান সমান হচ্ছে বৃত্তের পরিধি ডিভাইডেড বাই বৃত্তের ব্যাস। বৃত্তের পরিধি ডিভাইডেড বাই বৃত্তের ব্যাস। আচ্ছা মূলদ অমূলদ সংখ্যার যারা ধারণা আছে তারা তো ধারণা পাবেনই, নাহলে ভবিষ্যতে যখন পড়ানো হবে তখন। পাইয়ের মান হচ্ছে 3.1416 ... আচ্ছা তাহলে 3.1416 ... আপাতত জানিয়ে রাখেন পাই হচ্ছে একটা অমূলদ সংখ্যা। কেন? এগুলো যখন মূলদ অমূলদ সংখ্যা শিখবেন তখন আপনি শিখবেন। তাহলে আমরা পাইলাম কি, একটু সবাই শীটটা ধরেন। পাইরে কিভাবে আমরা প্রকাশ করি? বৃত্তের পরিধি ডিভাইডেড বাই বৃত্তের ব্যাস। একটু সবাই শীটটা লক্ষ্য করেন। বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাতকে কি দ্বারা প্রকাশ করা হয়? পাই দ্বারা। আপনাকে অনেক সময় পরীক্ষায় কোশ্চেন দিতে পারে, বৃত্তের পরিধি ও বৃত্তের ব্যাসকে কি দ্বারা প্রকাশ করা হয়? বৃত্তের পরিধি বৃত্তের ব্যাসের অনুপাতকে কি দ্বারা প্রকাশ করা হয়? পাই দ্বারা। পাই কি সংখ্যা? অমূলদ সংখ্যা। পাই এর মান কত? 3.1416 ... অথবা 22/7। সবাই কি আমার কথা বুঝছেন? সবাই কি আমার কথা বুঝছেন? তাহলে আমাদের পাই এর ক্ষেত্রে কি মনে রাখবো? শুধু পাই সমান সমান হচ্ছে বৃত্তের পরিধি ডিভাইডেড বাই বৃত্তের ব্যাস। পাই এর মান হচ্ছে 3.1416 ... বা 22/7। পাই হচ্ছে একটা অমূলদ সংখ্যা। আচ্ছা এবার আপনারা যে কোশ্চেনটা দিয়ে আটকে দেবে সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 6। এটার পাশে লেখেন বি কেয়ারফুল। এটার পাশে লেখেন বি কেয়ারফুল। বলছে নিচের কোনটি বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত? বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত। অপশন এ পাই, অপশন বি হচ্ছে 3.1416, 22/7, ডি হচ্ছে সবগুলো। আচ্ছা এইটা কোশ্চেন আসলে ম্যাক্সিমাম অ্যান্সার দিবেন সবগুলা। বৃত্তের পরিধি ব্যাসের অনুপাত কোনটি? ম্যাক্সিমাম অ্যান্সার দিবেন সবগুলো, অ্যান্সার হবে পাই। আপনি শিখছেন কি? পাই মানে কি? বৃত্তের পরিধি ডিভাইডেড বাই বৃত্তের ব্যাস। তাহলে বৃত্তের পরিধি ও বৃত্তের ব্যাসের অনুপাতকে আমরা কি দ্বারা প্রকাশ করি? পাই দ্বারা।
আর পাই এর মান হচ্ছে 3.1416 ডট 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 অথবা হচ্ছে 22/7। তাহলে এই যে দুইটা জিনিস দেওয়া আছে এগুলো তো মান ভাইয়া। তাহলে আমার বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত যদি বলে, এটা অনেক গাইড বই ভুল অ্যান্সার দেওয়া আছে। বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কোনটা যদি বলে তাহলে অ্যান্সার হবে পাই। বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কোনটা যদি বলে তাহলে অ্যান্সার হবে পাই। আর এগুলো হচ্ছে পাই এর মান 3.1416 ডট 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 অথবা হচ্ছে 22/7। আমার কথা কি সবাই বুঝছেন? তাহলে বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত বললে হচ্ছে পাই, আর যদি মান বলে তাহলে অ্যান্সার হচ্ছে এটা। সবাই কি আমার কথা বুঝছেন? যদি বুঝে থাকেন আমাদের আজকের ক্লাসটা এখানে শেষ। আগামীকালকের ক্লাসটা সবাই লাইভ করার চেষ্টা করবেন। আগামীকালকে বৃত্তের একটু আমরা কঠিন জিনিস সহজ করে পড়বো, কঠিন জিনিস সহজ করে পড়বো। কথা কি বুঝছেন? যদি একটু এক্সেপশনাল কোশ্চেন হয় তাহলে টাইপ 6 হতে পারে, যদিও টাইপ 6 আপনাদের লেভেলে মনে হয় না এত কঠিন জিনিস দিবে, সেটাও আমরা শিখবো খুব ইজি করে। যদি সবাই সবকিছু বুঝে থাকেন তাহলে লেখেন ফুল ক্লাস ডান। আর আগামীকালকে আমি একটা বৃত্তের হচ্ছে ভিডিও আপলোড করব। সোমবার দিন হচ্ছে আমাদের বৃত্ত শেষ হবে। এরপর আমরা একটা গাইডলাইন ক্লাস নিয়ে পাটিগণিতে চলে যাব। কথা কি বুঝতে পারছি? পাটিগণিত একটু আগানোর পরই আমরা আবার ইয়ে করবো। আচ্ছা, পরীক্ষা 5 তারিখ হবে কিনা? না, পরীক্ষা 5 তারিখ হবে না। আমি হচ্ছে একটা নতুন পরীক্ষার রুটিন করে দেব। কথা কি বুঝতে পারছেন? যেহেতু আমাদের একটু সিদ্ধান্ত চেঞ্জ হয়েছে, মার্চের শুরুতে বলছে সবাই মার্চের না, কালকে কোনো ক্লাস নাই। আমি একটা 10 মিনিটের ভিডিও আপলোড করবো। আপনাদের ক্লাস তো শনি সোম বুধ, কালকে আপনাদের একটা ভিডিও আপলোড করে দেবো। আপনাদের মনে এখন জ্যামিতির বই কাটছে না? জ্যামিতি কি শিখলেন? পিথাগোরাসের উপপাদ্য শিখছেন, ত্রিভুজ শিখছেন, চতুর্ভুজ শিখছেন। আগামী ক্লাস শেষে বৃত্ত শিখবেন, এরপর শুধু ম্যাথ বাকি। কথা কি বোঝেন নাই? তাহলে জ্যামিতি কি কঠিন? জ্যামিতি তো সোজা, পাটিগণিতের থেকে সোজা। 5 তারিখের পরীক্ষাটা হবে না, 5ই ডিসেম্বরের পরীক্ষাটা হবে না। নিবন্ধন নিয়ে কিছু বলুন। স্পেসিফিক পরীক্ষা নিয়ে বলার কিছু নাই, খুব সোজা কথা হচ্ছে আপনি যখনই কোনো একটা নিয়োগ পরীক্ষা দিবেন জাস্ট ওইটার প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন ব্যাংকটা খোলেন। একদম সহজ করে বলে দিই। আপনি অনেকে প্রশ্ন করবেন একটু নিবন্ধন নিয়ে বলেন, কেউ বলে একটু প্রাইমারি নিয়ে বলেন, কেউ বলে একটু এনএসআই নিয়ে বলেন। হিসাব সোজা। আপনি একটা বেসিক প্রিপারেশন নেবেন, নেওয়ার পর আপনি যখন যেই নিয়োগ পরীক্ষা দিতে চান, যদি ফোকাস করেন ইম্পর্টেন্ট, তার প্রিভিয়াস প্রশ্ন ব্যাংকটা নেবেন। নিয়ে এবার ম্যাথে দেখবেন যে আপনি সরল ও যৌগিক মুনাফা শিখছেন, এখান থেকে কি ধরনের কোশ্চেন আসে, তাহলে তো আপনি বুঝবেন কি আসে। কথা কি বোঝেন নাই? এটা হলো সবচেয়ে ইজি মেথড, যে কোন জায়গায় পরীক্ষায় কি আসে এটা আপনি শুধু প্রশ্ন ব্যাংক খুললেই তো বুঝতে পারবেন যে সরল ও যৌগিক মুনাফা দিয়ে বেশি কোশ্চেন আসে, শতকরা দিয়ে আসে, না জ্যামিতি দিয়ে আসে, না বীজগণিত দিয়ে আসে। আমার কথা কি বুঝতে পারছেন? একটু নিজেরাও সেলফ ডিপেন্ডেন্ট হন। সবই কি ভাইয়া বইলা দিতে হবে? কথা বোঝেন নাই? আদার্স তাহলে সবাই ভালো থাকবেন। আজকে দোয়া রাখেন আর্জেন্টিনা জানি জিতে যায়। আর্জেন্টিনা জিতবে আশা করি। এই জায়গায় আর্জেন্টিনা সাপোর্টাররা লেখেন এ, আর ব্রাজিলের সাপোর্টাররা লেখেন বি। দেখি তো কারা আর্জেন্টিনার কারা ব্রাজিল। আচ্ছা, আমি একটা প্রেডিকশন দেই। এক্সামের কোনো ম্যাথমেটিক্সের কোনো সাজেশন হয় না ভাইয়া। আমি ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো বলে দেবো কোনটা কোন ইম্পর্টেন্ট চ্যাপ্টার। ম্যাথমেটিক্সের কখনো স্পেসিফিক সাজেশন হয় না। আচ্ছা বলেন তো রেজাল্ট কি হবে? আমার ধারণা 2-0, আর্জেন্টিনা 2 আর অস্ট্রেলিয়া 0। আজকে আমার ধারণা রেজাল্ট যেটা হবে, প্রেডিকশন। যারা আর্জেন্টিনা করেন একটু লেখেন এ, আর যারা ব্রাজিল করেন তারা লেখেন বি। ওকে, যাকে জায়গায় লেখা লাগবে না, আমরা একটা পোস্ট দেবো, ওখানে হচ্ছে মাতামাতি করবো। সবাই একটা কাজ করেন, খেলার আগে যা পড়ে সেগুলো পড়ে ফেলেন। ভালো থাকবেন, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।